হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জানিয়েছিলাম আমি যে এমন একটি ঘটনা আসতে চলেছে যেই ঘটনাটা দীঘাতে ঘটে। এমন একটি ঘটনা তোমাদের আমি দীঘার অনেক ঘটনা দিয়েছি, তবে আজকে তোমাদেরকে যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা রীতিমতো গায়ে একটা শিহরণ হবে। এবার ঘটনায় যাওয়ার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। তো চলো এবার আমরা ঘটনার দিকে এগোই। ঘটনায় আসার আগে সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঘটনাগুলো শেয়ার করবে, যাতে তোমাদের আত্মীয় পরিজন প্রিয়জন সবাই সাবধান হতে পারে। এত দীঘাপুরীর হোটেলের যে হন্টেড হোটেল রুমগুলো আমরা যে ঘটনা পাই, আমার কাছে বেসিক্যালি যে তোমরা শেয়ার করো, আমি এই জিনিসগুলো তোমাদেরকে বলি, এমনকি বলেও দিই যে পার্সোনাল তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ডিএম দাও, ডিএম করো, তাহলে আমি ওখানে তোমাদের নামগুলো বলতে পারবো। অনেকেই আমি দেখি তোমরা এখানে এসে বলো দিদিভাই নামটা কেন বলছেন না, আপনার তো নামটা বলা দরকার, প্লিজ দিদিভাই নামটা বলুন। আরে আমাদের কিছু তো প্রবলেম থাকে, আমরা তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমরা বলতে পারি না, বললে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে পারি, যার কারণেই কিন্তু আমি বলি হোয়াটসঅ্যাপে ডিএম করো। তাহলে চলো এবার আর কথা বাড়াবো না, আজকের ঘটনা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত নজর রাখতে হবে। যে কোনো সময় স্ক্রিনের মধ্যে আমি ফোনের কিন্তু যে বোন ঘটনাটা পাঠায় তার যে হোটেলের নাম সে মেনশন করেছিল, আমি কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় ওটা স্ক্রিনে দিয়ে দেবো। তো তোমরা যদি চোখ না রাখো তাহলে মিস করে যাবে যে কোন হোটেল, দীঘার কোন হোটেল হন্টেড। এবার আমি কি হয়েছিল বলি, আর চোখ রাখো তোমরা জানতে পারবে হোটেলের নাম। আমাকে সে বোন বলে, দিদি দীর্ঘ কয়েক বছর ধরে আমরা বাড়ি থেকে বের হই না, বাড়ির মধ্যেই থাকি, কারণ আমার হাজবেন্ডের চাকরি, দেন আমি একজন স্কুল টিচার, আমার একটি মাত্র মেয়ে আছে যাকে দেখাশোনা করার জন্য আয়া রাখা আছে। আমরা খুব ব্যস্ততার মধ্যে, আমরা খুব বিজি লাইফ মেনটেন করি, আমাদের সত্যি কথা বলতে সময় হয় না কোনো জায়গায় যাবার। প্ল্যানিং তো অনেক হতে থাকে, এখানে যাব সেখানে যাব ওখানে যাব, কিন্তু কোনো জায়গায় যাওয়া হয় না। তো বোন বলে, দিদি ভাই একদিন আমার অফিস থেকে আমি 3 দিনের ছুটি নিই, হ্যাঁ কোথাও ঘুরতে যাব বলে একদমই না, 3 দিনের ছুটি নিই, কারণ আমি ভেবেছিলাম যে বাড়িতে থেকে কিছু কাজ করব, একদিনের জন্য আমার মা বাবার কাছে ঘুরে আসবো, বাপের বাড়ি যাব। কিন্তু আমার হাজবেন্ড আমাকে বললো, দেখো আমি একটা কাল্পনিক নাম দিলাম পিয়ালি, বোনটির নাম। তো বললো, দেখো পিয়ালি আমরা তো এমনি কোথাও বেরোই না, সারাক্ষণ কাজ কাজ। আর একটা জিনিস আমি খুব ভালো করে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার বুঝতে পারি যে আমাদের কাজের মধ্যেও এত বিজি লাইফেও তোমাদের সাথে দেখা করা, তোমাদের সাথে গল্প করা, দেন গান শোনা, আর ঘুরতে যাওয়া তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লাইফ, ঘুরতে যাওয়া। কারণ ঘুরতে গিয়ে আমি মনে করি কাজ করলেও যেন মাইন্ডটা খুব ফ্রেশ থাকে। তো সেটা আমার, তো আমরা দীঘা চলে গেলাম। খুব বেশি কিচ্ছু নিইনি, জাস্ট কটা, মানে না নিলে নয়, জামা কাপড় নিয়েছি জাস্ট, নিয়ে মেয়ের বেশি নিতে হয়, ও তো বাচ্চা, জাস্ট নিয়ে আমরা বেরিয়ে যাই। পিয়ালি বোন বলে, দিদি ভাই আমরা হট করে যে তনিক জিনিসটা শিওর করি, সেখানে আমরা কোনো রকম হোটেল অনলাইন বুকিং করিনি, কারণ আমার হাজবেন্ডের এটা এক্সপিরিয়েন্স, ও তো কাজের সূত্রে মুম্বাই দিল্লি গুজরাট গুরগাঁও অনেক জায়গায় গেছে। ও বলে যে হোটেল বুকিং করে যাওয়াটা সব জায়গায় না, তবে কিছু কিছু জায়গায় ঠিক না। কারণ দেখো বলছে আমার হাজবেন্ড বা হাজবেন্ডের ফ্রেন্ডের ফ্যামিলির সাথে হয়েছে যে গেছে, একরকম ভিডিও কল করে দেখিয়েছে। ধরো তুমি ঘর থেকে বুকিং করছো, বললে যে স্যার আমাদের একটু রুমটা দেখান, রুমটা কেমন, রুম দেখিয়েছে, বাট ওখানে যাওয়ার পর দেখছে রুমটা অ্যাকচুয়ালিও সেরকম না, পুরোটাই আলাদা। তো যখন বলছে আপনারা তো এই রুম দেখাননি, তারা বলছে আমরা এই রুমই দেখেছি, এখন আপনারা কথা চেঞ্জ করছেন, এই নিয়ে ঝামেলা অশান্তিও হয়েছে। অনলাইনে বুকিং করলে অনেক সময় কি হয়, ওরা পেমেন্টটা করে নেয় 50%, তো সেটা দিতে নারাজ। তো
তো সেখানে আমাদের পিয়ালি বলে, দিদি ভাই আমার হাজবেন্ড বললো যে পিয়ালি ওখানে গিয়ে আমরা রুম একটা নিয়ে নেবো। আর দীঘার মতো জায়গায় রুম পাওয়া যাবে না, এটা তো পসিবলই না। সেরকমই আমরা টুক করে বেরোলাম সকালবেলা, আমাদের নিজেদের পার্সোনাল কার নিয়ে বেরিয়ে যাই। দীঘায় যাওয়ার পর আমরা অনেকগুলো হোটেল কিন্তু ঘুরি, ঠিক আছে, মানে যে হোটেলের রেন্ট কমাবো তার জন্য না, অ্যাকচুয়ালি হোটেলটা হবে একটুখানি সুন্দর পরিষ্কার মেনটেন করা। তারপরে রুমটা হবে জাস্ট গর্জিয়াস যতই আমরা ঘুরতে যাই। আর সত্যি কথা বলতে আমার যা বাড়ি টিপটাপ, সেখানে যদি আমি হোটেল রুম সেরকম নিই তো আমার তো ওখানে মন বসবে না। তো আমাকে ঘুরতে গেলে ওর থেকেও বেটার টিপটপ রুম নিতে হবে, এক্সক্লুসিভ রুম হতে হবে, লাক্সারিয়াস হতে হবে। তো পিয়ালি বলে, দিদি ভাই খোঁজ করতে 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 আমরা একটা হোটেল পাই যেটা আমাদের খুব পছন্দ হয়। আর জানি না কেন এত হোটেল দেখেছি, কিন্তু ওই হোটেলটাই আমার মেয়ে বলল যে মামি এই হোটেলের রুমেই থাকবো। যখন রুমটা আমাদের দেখায়, প্রথম ওই রুমটাই দেখায় ওই হোটেলের। তা আমার মেয়ে যখন বললো, আমি তখন আমার হাজবেন্ডকে বললাম, দেখো মেয়ে যখন বলছে তাহলে চলো আমরা এই রুমটাই নিয়ে নিই, রুমটা কিন্তু ভালো, মানে পছন্দ হয়েছে। তো আমার হাজবেন্ড বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার না, যখন মেয়ে থাকতে চাইছে আমাদের কি আছে, কোনো প্রবলেম নেই। আর মেয়েই কিন্তু আগের যে হোটেলগুলো ওই কিন্তু ক্যান্সেল করছিল না পাপা, না, মানে ও একটার পর একটা, কোনোটা লিফট নেই, কোনোটায় ও ডাস্ট বের করছে, কোনোটায় ও ব্যালকনি বের করছে, কোনোটায় করিডর নোংরা ডাটি, এরকম, মানে ওর অ্যাকচুয়ালিও পছন্দ ওটাতেই হয় যেটাতে অ্যাকচুয়ালি হন্টেড। ইয়েস, যেটা অ্যাকচুয়ালি হন্টেড। বলছে পিয়ালি বোন, দিদি ভাই তুমি বিলিভ করবে আমি জানি, এটা আমার আত্মবিশ্বাস, বিকজ তুমি অনেক জায়গায় যাও, তুমি অনেক 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 ঘটনা পাও, তুমি জানো। আমরা যখন গেলাম, যেতেই না যখন রুমটা জাস্ট ওপেন করে, একজন বয় ছিল হোটেলের, তো দেখলাম চাদরটা, মানে যে বেড কভার উপর থেকে বেডে দেওয়া রয়েছে, ডবল বেড ছিল, একটা আমার মেয়ের জন্য, একটা আমাদের হাজবেন্ড ওয়াইফের, ডবল বেড। মেয়েরটা একটু ছোট সাইজ, আমাদেরটা ডবল ট্রিপলও হয়ে যাবে, বেশ বড় সাইজের কিং সাইজ খাট ছিল। কিন্তু আমি যখন জাস্ট খাটে বসলাম, তো খাটে না একটা কি বলবো, মানে স্যাঁতস্যাঁতে ভাব, মানে একটা রুমের মধ্যেই যেন একটা ড্যাম পড়া একটা স্মেল বেরোচ্ছে। তো আমি তখন যে হোটেল বয় আসে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই, এরকম ড্যাম পড়া স্যাঁতস্যাঁতে কেন? এখন তো গরমকাল, আমরা যখন গেছিলাম বেশ গরম, বেশ গরম। তো শীতকাল না, শীতের সময় হয় কি, অনেক সময় সপ্তাহখানিক 1 মাস রুম যদি বন্ধ থাকে, জানলা ঠাল্লা হাওয়া বাতাস যদি না ঢোকে বেরোয়, তাহলে হতে পারে শীতের সময় বাড়িতেও আমাদের অনেক সময় ড্যাম্প হয়ে যায়। কিন্তু গরমকালে ড্যাম্প, এটা মানে একটা অবিশ্বাস্য না? তো তখন হোটেলের যে বয় সে বলল যে ম্যাডাম এরকম কোনো ব্যাপার না, আপনার এরকম মনে হচ্ছে, আমি এক্ষুনি স্প্রে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 3-4 দিন ধরে রুমটা আমরা ভাড়া দিইনি। তো আমি বললাম যে আচ্ছা আচ্ছা, আর বেশি কথা বাড়াইনি, কারণ আমার হাজবেন্ড এমনি মানে পরপুরুষের সাথে এত কথা বলাটা পছন্দ করে না। হতে পারে সত্যি, মানে তোমাদেরও এরকম, সত্যি মানে হাজবেন্ডরা এরকমই হয় যে পরপুরুষের সাথে এত কিসের গল্প, তাই না? তো কিছু বলে না, যদিও একটু চোখ ঠোক পাকাবে, একটু জাস্ট এমন আভাব করবে, মানে তোমাকে বুঝিয়ে দেবে যে অ্যাকচুয়ালিও পছন্দ না। তো ছেলেটি একটা রুম স্প্রে নিয়ে আসে, জাসমিন কি নাইট কুইন এরকম কিছু একটা ফ্লেভার্স, মানে স্মেল ছিল, খুব ভালো লাগছিল। রুমের মধ্যে পুরো একদম ওয়াশরুমে ভালো করে দিয়ে গেল। তো আমার হাজবেন্ড আমাকে বললো, পিয়ালি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চেঞ্জ করে চলো সমুদ্রে যাই। আমি বললাম তুমি কি পাগল হয়ে গেছো? এখন বেলা 12:30 বাজে, এখন এত খটখটে রোদ, তার মধ্যে প্রচন্ড গরম, তুমি এখন যাবে সি বিচে? আমাকে বলছে চলো না, একটু চলো না, চলো না। তো আমি বুঝতে পারলাম যে ও বলছে অ্যাকচুয়ালিও মানে একটু অন্য কিছুর জন্য, মানে এই ধরো সামথিং বাইরে গেলে যা একটু স্মোক করা, এইসবের জন্য। তো আমি তখন বললাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তো মেয়ে বললো আমিও যাব, আমিও যাব পাপা, আমিও যাব। তো সে বেটের উপর নাচ করছে, জাস্ট জাম্পিং জাম্পিং, ও যাবে, ভালো কথা। 3 জনে আমরা
গাড়িটা পার্কিং করে দিয়েছিলাম। তো আমার হাজবেন্ড বললো গাড়ি নিয়ে যাবো না, একটু হাঁটি, অনেকটা তো বসে জার্নি করলাম। তো আমি বললাম ঠিক আছে। আর বোনের বাড়ি হচ্ছে, একটুখানি বলে রাখছি, নৈহাটিতে। পিয়ালি থাকে। পিয়ালি বলছে দিদি ভাই, মানে আমি মেয়েকে নিয়ে রেডি হয়ে নিচেকে দাঁড়িয়ে রয়েছি, আমার হাজবেন্ড চলে আসে পেছনে। ও মানে রুমের যে দরজা আছে সেটা লক করে আসে। আসার পর হট করে আমাকে বলল যে পিয়ালি, চাহ ভুলে গেলাম, পার্সটাই আনিনি। আমি বললাম চলো অনলাইন করে নেবো। তো বললো যে না, পার্সটা নিয়ে আসি, কেন পার্সটা খুব দরকার। র মানিও কিন্তু প্রয়োজন হয়, সব জায়গায় অনলাইন চলে না। তারপরে একটা যদি 5 টাকার চা খাই, ওখানে অনলাইন করতে 10টা লোক হাসবে বললে, মানে একটা কিরকম লাগে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি দাঁড়াও, আমি আসছি। কারণ আমি উপরে গেছি আমার সানগ্লাসটা নেওয়ার জন্য, ওকে আবার পাঠাবো, বলবো ব্যাগ থেকে খুঁজে আনো, বেকার বিরক্ত বোধ হবে, আমি নিয়ে চলে আসবো। আমি বললাম তোমার পার্স কোথায়? বললো দেখো বেটে, নালে পাশে যে কভার মতো আছে ওখানে রাখা আছে। আমি গেলাম, যখন আমি রুমের জাস্ট যখন লকটা খুলি, গেটের খুলে আমি যখন ইন করি, একটা ব্ল্যাক শ্যাডো, দিনের বেলা 12:30টার সময় একটা ব্ল্যাক শ্যাডো আমি দেখলাম। বেড, আমাদের রুমটা প্রথম হচ্ছে ঢুকেই এই পাশে হচ্ছে আমার মেয়ের বেড, ছোট্ট, মানে একজন সিঙ্গেল ছোট বাচ্চার বেড রয়েছে। সোজা তার কিছুটা দূরে, মানে 4-5 পা দূরেই কিং সাইজ বেডটা। দেন আমাদের বেডের একদম সাইডে একটা ছোট্ট মিনি কভার টাইপের আছে, যেখানে গ্লাস গ্লাস রাখা রয়েছে, একটা জাস্ট আয়না মতো আছে মিরর করা। তার ঠিক অপর সাইডে একটা ফ্রিজ আছে, মিনি ফ্রিজ, আর একটা এই পাশে কভার আছে, মানে আলমারি, আলমিরা টাইপের। আর ওই আলমিরার একদম পাশে হচ্ছে দরজা ওয়াশরুমের। আর রুমটা বেশ কিন্তু বড়, অনেকটা স্পেস। তা আমি না জাস্ট দেখে অবাক হলাম। তো আমি ওইদিকে আর কোনো পাত্তা না দিয়ে দেখলাম বেডের একটা কোণে পড়ে রয়েছে, পার্সটা নিলাম। আর আমার তো সানগ্লাস যেখানে রেখেছি আমি তো জানি, কেন আমি ব্যাগপত্র গুছিয়েছি। সানগ্লাসটা জাস্ট বের করে নিয়ে যখন আমি গেটটা লক করছি, কি মন গেল, আমি দরজাটা টেনে, এরকম হয়তো অনেকেই আমরা করি যে আমরা দরজাটা টানি, দরজাটা টানার পর তালা দিতে গিয়ে আবার একবার খুলে না দেখি। মানে অনেক সময় এরকম হয়তো অনেকেরই হয় ঘুরতে গিয়ে, যে আচ্ছা আমি ঠিক মতো দেখি তো ভিতরে কেউ নেই তো, আমি যেন কাকে দেখলাম, মানে একটা কৌতূহল বশত আমি আবার জাস্ট দরজাটা খুলি। খুলে আমি দেখলাম, মাথাটা বাড়িয়ে এরকম করে জাস্ট দেখলাম যে না কিছু নেই। আমি আবার বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে আমি আমার মতো বেরিয়ে আসি নিচে। আমার হাজবেন্ড আমাকে বললো বাবা, একটা সানগ্লাস নিতে এত দেরি, আর তুমি আমার পার্স দাও, পার্স দাও, কত টাকা বের করেছো বলো। এই করতে করতে আমরা তিনজন চলে যাই। তা আমার হাজবেন্ড বললো যে চলো আমরা ফিশ মার্কেটে যাই। ফিশ মার্কেটে গিয়ে ওখান থেকে কিছু পছন্দ মতো ফিশ নেব, তারপর আমরা সি বিচে যাব। আমি বললাম দেখো, নমস্কার দোহাই তোমায়, খাবার হলে কালকে খেও, আজকে বড় টায়ার্ড লাগছে, সি বিচে যাবো, জাস্ট 10 থেকে 15 মিনিট, কিছু খেলে খাও, রুমে চলো, ঠিক আছে। আর আমরা হোটেলে খাবার অলরেডি অর্ডার দিয়ে গেছিলাম। তো আমার হাজবেন্ড বললো একটু মাছ যদি নিতাম, ফ্রাই করতাম, মানে ও অ্যাকচুয়ালি বিয়ার খাবে, অ্যালকোহল তো একদম অ্যালাউ নেই, বিয়ারটা খাবে, তাও বাইরে গেলে অকেশনে খায়। তো আমি বুঝতে পেরেছি বিষয়টা ওর। তো আমি তখন ওকে বললাম যে দেখো, তুমি যে জিনিসটা করতে চাইছো বাইরে এসে, মেয়ে কি শিখবে, মানে যেটা ফ্যামিলি ম্যাটার হয়। তো আমরা সি বিচের সামনে কিছুক্ষণ এনজয় করলাম, ঘুরলাম, পায়ে জল ঢল দিলাম, সমুদ্রে স্নান তো করবোই না, পসিবল না, কালো ভূত হয়ে যাবে, সারা শরীর ট্যাং পড়ে যাবে, তো সেইটা তো হবেই না। ট্যাং রিমুভ করবো পার্লারে গিয়ে বসে থেকে ঘন্টার পর ঘন্টা, না 2 থেকে 3 দিনের বেলা মায়ের কাছে যাবো, মানে আমি তো সময়টা বের করতে পারছি না, না মায়ের কাছে তো যেতে হবে। ফোন করে মাকে বলেছি। তো আমার হাজবেন্ড তখন ওইখানে জাস্ট কফি মোমোস এসব খেতে খেতে আমার হাজবেন্ড বললো দেখো, আমরা একটা কাজ করি, 2 দিন তো থাকছি, 2.5 দিনের দিন বেরোচ্ছি, বেরিয়ে তোমার মায়ের বাড়ি চলে যাব, নাহলে তো হবে না। আমি বলেছিলাম দেখো এরকম করলে তো হবে না। বলছে এরকম ছাড়া সত্যিই হবে না, তুমি এইটুকুনি কথা শোনো, চলো মায়ের বাড়িতে চলে যাব। মায়ের বাড়ি থেকে গিয়ে সেদিন থেকে পরের দিন সকালবেলা ওখান থেকে না আমরা ডিউটি চলে যাব। আমি বললাম ডিউটি চলে যাবে?
বেশ, বললো যা এনেছি একদিন চলে যাব, তারপরে সেই দিনকে তুমি ওখানেই থাকবে, তোমাকে কাজটা যেতে হবে না। মানে এরকম হ্যাঁ না করে একটা কথাবার্তা হচ্ছে। মেয়ে আমাকে বলল যে পাপা আর ভালো লাগছে না, বাড়ি চলো। তো মেয়েকে নিয়ে সোজা কথা বাড়ি চলে আসি, মানে হোটেল রুমে চলে আসি। আসার পর আমাদের খাবার দিয়ে গেল, লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর আমরা জাস্ট শুয়ে রয়েছি, তো আমার হাজবেন্ড বলছে যে কি গো, ইভিনিং হতেই তো যাচ্ছে, সি বিচে যাবে না? চলো একটু মাছ টাছ ফ্রাই করে আনি, রাতের বেলা একটু খাবো। আমি আমার হাজবেন্ডকে বললাম যে দেখো, আমার ঠিক পেটটা ভার ভার লাগছে, সত্যি খাবার পর পেটটা ভার হয়ে গেছে, অবেলায় খাবা তো। তো আমি বললাম আমি দেখো খাবো না। আর একটা জিনিস দেখবে বাইরে গেলে হয়, বেসিক্যালি আমরা যখন বাড়িতে থাকি না, মানে কাজের মধ্যে বা কিছু খুব তাড়াহুড়ো করি, তখন না আমাদের দেখবে মানে খাবারটা না যেন কোথায় চলে যায়, হজম হয়ে গেল বা কিছু আমরা বুঝতেই পারি না। কিন্তু যখনই দেখবে কোনো হোটেল বলো বা কারোর বাড়ি আত্মীয়র বা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছ, খাবার যেন খিদেই মিটে না, ভাই কত খিদে পায়, কত খেতে পারি, এরকম একটা হয়। সেখানে গিয়ে ভালো কথা। তো বিকেল বেলা আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা সবাই কিন্তু বিকেল বেলা বেরোলাম। ওই 7টার দিকে, তখন বিকেল বলে না সন্ধ্যা বলে, বেরোলাম। বেরিয়ে একটু সাইট সিন করলাম, গাড়ি একটা বুক করে, আমাদের গাড়ি আর বের করিনি, ও একটু ইঞ্জিন ঠান্ডা হোক। সাইট সিন করলাম, করার পর রাতের বেলা আমরা এসে জাস্ট রুমে শুয়ে আছি। প্রথমে আমাদের ওয়াশরুমের কলটা মনে হচ্ছে টপ 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 করে জল টপকাচ্ছে। তো আমি আমার মেয়েকে বললাম, মাম্মাম তুমি জলের কলটাকে বন্ধ করোনি? তো আমার মেয়ে বলল যে হ্যাঁ আমি তো করেছি। আমি তখন বললাম তাহলে জল পড়ছে, আর বিরক্ত লাগে, দেখবে একটা বিরক্ত বোধ হয়, মানে ওই কন্টিনিউ টপ 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 করে জল টপকাচ্ছে, এটা বিচ্ছিরি লাগে। তো তখন আমার মেয়ে বলল যে দাঁড়াও আমি গিয়ে আবার দেখে আসি। ও গেল, ওর বাবাও সাথে সাথে গেল। বলছি কই, বাথরুমে তো বালতিতে একটা ফোঁটাও জল পড়ছে না। ওরা দাঁড়িয়ে রয়েছে, মানে জলের ফোঁটা পড়লে বলবে, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি তোরা কি করছিস? বাবা আর মেয়ে দুজনে ওয়াশরুমে, কি হয়েছে? তখন বলছে না জল পড়ার শব্দ হচ্ছিল। কই এখন তো হচ্ছে না। তারপর যাই হোক ওই কথাটাও মানে আর মাথায় নিইনি। আমরা ওখানে টিভি টিভি দেখছি, দিয়ে জোরে জোরে মিউজিক সিস্টেম চলছে, আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। মেয়ে কার্টুন দেখছে। তো আমরা রাতে খাওয়া দাওয়া তো অলরেডি করে নিয়েছিলাম, আমরা শুয়ে পড়ি। তো মেয়ে বলল যে পাপা আমি তোমাদের সাথে শোবো। তা বাবা বলছে, মেয়েকে তার পাপা বলছে, মা তুমি পাশেই তো বেড, একই তো রুমে আছি, ওখানে শো। কেন, যেহেতুনি ও একটু স্মোক করেছে, ও চাইছে না যে মেয়ে পাশে থাকুক, কেন মেয়ে বাবাকে খুব আদর করে, তো জড়িয়ে ঠড়িয়ে শোবে, যাতে ওর মানে শ্বাস যেটা এটা না যায়। তো আমি তখন বললাম ঠিক আছে তাহলে তুমি শুতে পারো, আমার দিকে শোবে, পাপার কাছে না, মেয়ে তো নাছোড়বান্দা, শুনবে না। যাই হোক মেয়েকে ওখানে শুয়েছি। এবার কখন যেন গান চলছে, কখন কার্টুন চলছে, আমি ঘুমিয়ে পড়ি। পিয়ালি বোন বলছে দিদিভাই আমার না চোখ লেগে যায়, আমি খুব টায়ার্ড ছিলাম আর খুব উইকও লাগছিল, কখন চোখ লেগে যায়। হট করে মধ্যরাতে একটা আওয়াজ হয়, এরকম আওয়াজ মনে হলো আমাদের রুমের দরজাটা কেউ যেন টোকা দিল, বেশ জোরে, মানে একবারে না, মনে হলো এরকম ভাবে দিল, খটখট খটখট, একবারে মনে হলো মারলো, একবার দুবার ঠক না, ঠক 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 অনেকবার করলো। আমি না চোখটা খুলেই দেখছি, ওইটুকুনি সময়ের মধ্যে আমি দেখলাম ঘেমে গেছি, কিন্তু এসি অন, কিন্তু ঘেমে গেছি। আমি দেখলাম যে হ্যাঁ কপালে টপালে মানে গলা ঘাড় আমার ভেজা। তো আমি উঠে বসলাম, উঠে বসেই আমি অবাক হয়ে গেলাম, সেটা হচ্ছে আমার মেয়ে বসে আছে, মাথাটা এরকম ঝুঁকিয়ে বেডের মধ্যে বসে রয়েছে। অদ্ভুত ভাবে আমি ওরকম দেখে আমি বললাম এই মাম্মাম তুমি ওরকম করে বসে আছো কেন? মাম্মামের কোনো সাড়া নেই। আবার বললাম এই মাম্মাম কি হয়েছে? দেখলাম টিভি কিন্তু অফ, মিউজিক সিস্টেম যা আগে ছিল ঘুমানোর আগে সব কিন্তু বন্ধ। বুঝলাম তাহলে হাজবেন্ড হয়তো বন্ধ করে দিয়েছে সব। তো আমি তখন
হাজবেন্ডকে বলছি, এই এই ওঠো না, এই ওঠো, দেখো মেয়ে দেখো বসে রয়েছে। হাজবেন্ডকে বলছি, হাজবেন্ডের কোনো সাড় নেই, হাঁ করে ঘুমাচ্ছে। বুঝতে পারলাম মানে ওরও শরীর খুব টায়ার্ড। কি করব, উঠলাম। উঠে না অটোমেটিক্যালি আমার মনে একটা ভয় লাগছে যে আমার নিজের মেয়ে, আমি আমার মেয়েকে গিয়ে একবার স্পর্শ করব, একবার কি ধরবো, যদি কোনো রকম ও কোনো রূপ দেখায়, যদি অন্যরকম কিছু ফিল করে, ওকে ধরবো। মানে আমি কোনো রকম দোনমনো 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 করতে করতে, সত্যি বলছি, আমি মেয়েকে গিয়ে ওর ঠিক এখানটা, এই মানে এখানটা চুলের এখানটা আমি মাম্মাম বলে ধরি। খপ করে মেয়ে না শুয়ে পড়লো। আমি না চিৎকার করে উঠে, মানে মেয়ে চোখ বন্ধ কিন্তু শুয়ে পড়েছে। আমি চিৎকার করে আমার হাজবেন্ডকে যখন অভিষেক অভিষেক করে যখন ডাকি, অভিষেক তখন চোখ খুলে, উঠতে পারছে না, চোখ খুলে আমাকে বলছে, আরে পিয়ালি কি হয়েছে, রাতে চিৎকার করছো কেন, ফ্যামিলি হোটেল, রাতের বেলা কি করছো? আমি বললাম, অভিষেক বিলিভ করো, আমি উঠেছি জাস্ট, আমার মনে হলো দরজায় কেউ নক করছে, আমি জাস্ট ওটা মাত্রই, মানে কি বলবো, এত ঘেমে গেছি, এসি অন রয়েছে, then এত ঘাম। তারপর উঠে বসতেই ঘাম মুছতে মুছতে দেখলাম মেয়ে বসে রয়েছে। তুমি দেখলাম অকরে ঘুমাচ্ছ। মেয়েকে গিয়ে যে মাম্মাম বললাম, মেয়ে থপ করে শুয়ে পড়লো। আমার খুব ভয় লাগছে অভিষেক। হ্যাঁ, প্রথমে জলের বাথরুমে শব্দ হচ্ছিল, গেটে নক। অভিষেক, কিছু কি প্রবলেম আছে এই হোটেল রুমে? তুমি একবার গুগল করে দেখতে পারতে। তো অভিষেক তখন আমাকে বলল যে শুরু হলো তো, তুমি তোমার না ঠিক মায়ের মতো। মানে আমার মাকে নিয়ে আমরা 2-3 বছর আগে সেই সময়ের পুরী গেছিলাম। পুরীতেও না জানি না সত্যি সত্যি কিছু হয়েছিল কিনা পুরীতে, কিন্তু এটা শিওর, মানে সবাই ট্রাস্ট করতে পারো, দীঘাতে কিন্তু যেই হোটেলে ছিলাম আমাদের ওখানে খারাপ জিনিস ছিল, ডেফিনেটলি শিওর। কিন্তু মানে যেটা পুরীতে আমার মায়ের সাথে ঘটে সেটা আমরা জানি না, কিন্তু হ্যাঁ অনেক কিছু নোটিস করেছিলাম। যেরকম আমরা সবাই উপরে রয়েছি, ভোরবেলা আমার মা মানে উঠে বসে না ঠাকুরের নাম নেয়। মা বেডের উপর বসে বসে যখন ঠাকুরের নাম নিচ্ছে, তো মা সাথে সাথে নাবিও নি, আমরা সবাই ঘুমাচ্ছি। আমার মেয়ে তখন মানে একদমই বলতে গেলে ঘুমের মধ্যে, ও উঠিনি আর ওর পায়ের ছাপই না। হঠাৎ আমার মা রুমের মধ্যে দেখাচ্ছে যে বড় বড় এরকম বড় বড় পায়ের ছাপ, মানে জলের ছাপ, হেঁটে 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 কেউ যেন গেটের দিকে গেছে, কিন্তু গেট তো ভিতর দিয়ে লক করা, যদি গেট দিয়ে কেউ বেরিয়েও যায় ভিতর দিয়ে আবার কে লক করবে? এই জিনিসটা আমাদের পুরীতে গিয়ে একটা হোটেলে হয়েছিল। যদি জানতে চাও, বোন বলেছে পিয়ালি, তাহলে ওই ঘটনাটা পুরীর শেয়ার করবে, নামও বলে দেবে যদি জানতে চাও। তোমরা কমেন্ট করো। তো পিয়ালি বলছে যে অদ্ভুতভাবে তখন আমার হাজবেন্ড আমাকে অভিষেক বলছে, তুমি ঠিক তোমার মায়ের মতো, তোমার মা নিজে হেঁটে ঘুরেছে, ওয়াশরুমে গেছিল। আমার মা বলছে না, আর পুরুবও পেয়েছি, ওয়াশরুমে গেলে ভাই বাথরুম তো ভেজা থাকবে, ফ্লোর ভেজা ছিল না। আমার মা বলছে আমি যাইনি, যেখানে এসি ছিল না, মেয়ের ঠান্ডা লাগার কারণে, ছোট ছিল তো মেয়ে, তো মেয়ে ওর জন্য তখন ওর একটু ঠান্ডার ধার ছিল 2-3 বছর আগে দীঘায় যাওয়ার, তো ফ্যান চলছিল। হুম পাকা মানে এসি ছিল না, তো সেখানে ওরকম কোনো ব্যাপার না। তাহলে তো অনেক আগে যদি হতো, ওয়াশরুম যদি শুকনো থাকে, অনেক আগে যদি আমার মা যায়, তাহলে পরে তো রীতিমতো ওই হেঁটে যাওয়া পায়ের যে স্টেপ, ওটাও তো শুকিয়ে যাওয়ার কথা ফ্যানের হাওয়ায়, কোনোভাবে কোনো কিছু মেলাতে পারবে না। কিন্তু তবুও আমার হাজবেন্ড আমার মাকে আমাকে বলেছিল, তোমরা পাকলি, মা মেয়ে দুজনে পাকলি, তোমার মাই করেছে এটা। আমরা ওই নিয়ে কোনো কিছু মাথা ঘামাইনি, কেন আমাদের ওইটা আসার দিন হয়েছিল, যেদিন আমরা এসেছিলাম সেই দিন। তো ওই নিয়ে আমরা কেউ মাথা ঘামাইনি। এবার সব থেকে বড় ব্যাপার হলো যে দীঘাতে, দীঘাতে আমি যখন আমার হাজবেন্ডকে বলছি, আমার হাজবেন্ড বলছে, তুমি ভুল দেখেছো, মেয়ে তো আমার ঘুমাচ্ছে, আসো তুমি আসো। আমাকে নিয়ে গিয়ে মেয়েকে দেখাচ্ছে, মেয়ে তো ঘুমাচ্ছে। কিন্তু মেয়ে তো ঘুমাচ্ছে, আমি ওকে যখন মাম্মাম বলি, এখানে হাত দিই, তার আগে তো ঘুমাচ্ছিল না, তার আগে ঘুমাচ্ছিল না, তাহলে এটা কিভাবে কি হতে পারে, তাই না? এবার আমার হাজবেন্ড আমাকে বললো, এসব পাকলামি করো না, মেয়েটা শুনলে অসুবিধা হবে, এসব পাকলামি করো না, যথেষ্ট তুমি একটা সিনিয়র পার্সন হয়ে এরকম পাকলামি করছো, কি হোটেলে ভূত আছে? আমি বললাম আমি জানি না। তখন আমি ওকে বলবো ভাবছি যে আমি একটা শ্যাডো দেখেছি, আর যখন আমি সানগ্লাস তোমার পার্স নিতে এসেছিলাম, কিন্তু না ভয় লাগছে, বলতে পারছি না।
তো যাই হোক, এবার সব থেকে বড় কথা হচ্ছে রাতের বেলা যখন মোটামুটি ধরে নাও রাত তখন ওই 3:30 4:30 বাজে, রাত 3:30 4:30 বাজে। হঠাৎ করে আমি শুয়ে রয়েছি, আমার তো ঘুম হচ্ছে না, আমার হাজবেন্ড পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে। আমি দেখলাম, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমি দেখছি মানে আমার সামনে এসে একজন মহিলা, ওই যে বললাম মেয়ের আর আমাদের বেড 4-5 পায়ের মানে স্টেপ, মানে হেঁটে গেলে যেরকম হয় ওরকম ডিস্টেন্স, দেখছি একজন ব্ল্যাক শ্যাডো একটা মহিলার, বুঝতে পারছি যেটা মহিলাই আছে, ব্ল্যাক শ্যাডো। সে দেখছি আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি আমার গা কাটা দিচ্ছে, আমার কাছে দাঁড়িয়ে আছে। তারপর আমি দেখলাম ও আস্তে করে, আমি না জাস্ট চোখটা এরকম করে, জাস্ট এরকম করে দেখো, জাস্ট আমি পুরো না কিন্তু জাস্ট এরকম এরকম করে আবছা 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 দেখছি। দেখলাম ও আমার কাছে না এরকম করে দাঁড়িয়ে রয়েছে, মানে আমার মুখটার কাছে জাস্ট, বুঝতে পারছো, জাস্ট এরকম করে দেখছে। আমি দেখে আমি স্টপ, আমার হাত পা শরীর সব যেন একদম ওখানে বসে গেছে। আস্তে আস্তে দেখলাম শ্যাডোটা মেয়ের কাছে গেল। যেই মেয়ের কাছে গেছে আমার তো শরীরের মধ্যে প্যালপিটেশন শুরু হয়ে গেছে যে এটা আমি কি দেখছি, মেয়েকে কি কিছু করে ফেলবে, কি ক্ষতি হয়ে যাবে, কি হবে। দেখলাম মেয়ের কাছে গিয়ে ওই ব্ল্যাক শ্যাডোটার এই যে নখ, এই বড় বড় নখ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। শ্যাডোটার যে নখ শ্যাডোরই মতো এত বড় বড়, এরকম করে আমার মেয়ে তো ঘুমাচ্ছে একদম চিত হয়ে, এরকম করে ওর না পুরো শরীর এরকম করে পুরো একদম পুরো পা পর্যন্ত টানছে। একবার করেছে আমি তো ভয় কাঁপছি, মানে আমার হাত পা পুরো সিটিয়ে গেছে, আমি নেই। আবার যখন দ্বিতীয়বার হাতটা দেয় তখন আমি মাম্মাম করে চিৎকার করে উঠি। যখন মাম্মাম বলে চিৎকার করি, অভিষেক আমাকে বলছে "এই, একটা ঠেলা মারে"। যখন একটা ঠেলা মারে তখন অভিষেকও বুঝতে পারলো যে আমি যেটা বলছি রিয়েল। বিকজ একটা জিনিস হলো, সাথে সাথে ও যেই আমাকে ঠেলাটা মারলো, আর বাথরুমের যে মানে ওয়াশরুম যেটা আমাদের অভিষেকের একদম ডান সাইডে ছিল, ওয়াশরুমের দরজাটা হঠাৎ করে খুলে গেল, যেটা বন্ধ করা ছিল, শিকলি দেওয়া ছিল, যে শিকল মতো থাকে সেটা লাগানো ছিল, মানে সেইটা খুলে খট করে শব্দ হলো, দাম করে খুলে গেল। অভিষেক বললো কি হলো, কি হলো, রুমের মধ্যে কে আছে? হ্যাঁ রুমের মধ্যে কে আছে? আমি যে কে আছে রুমের মধ্যে, কেউ তো নেই। তখন আমি ওকে বলছি কে আছে রুমের মধ্যে, কেউ তো নেই, তুমি কি ভুলভাল বলছো। হ্যাঁ তুমি তুমি কি নেশা করেছো, তোমার কি নেশা বেশি হয়ে গেছে, কই কেউ নেই রুমে, কেউ নেই। অভিষেক তখন বলল যে পিয়ালি এই রুমে খারাপ কোনো আত্মা আছে। ইয়েস, হোটেলের নামটা আমি এখানে মেনশন করছি স্ক্রিনে, দেখে নাও, হোটেলের নামটা দেখে নাও। আমি তোমাদের এবার কমেন্ট গুলো পড়ি, তোমরা গতকাল কারা কারা কমেন্ট করেছিল। চলো ফোনটা নিয়ে আসি, চলো তোমাদেরকে আমি তাড়াতাড়ি 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 করে বলে দিই। তোমাদেরকে আমি ইভিনিং এ আজকে যে একটা শর্টস দিয়েছি না 5টা একে, তো কালকে যে দিদিভাই দাদাভাই মানকুণ্ডু চন্দননগর থেকে এসেছিলেন, তো ওনাদের সাথে যে মিট আপ হয়েছে, ওনারা অ্যাকচুয়ালি মায়ের আশীর্বাদ নিতে এসেছিলেন। দিদিভাইকে বলেছিলাম শিপিং করে দিই, দিদিভাই বললো না বোন আমি তোমার হাত দিয়ে নেবো, তোমার সাথে কথা বলবো, দেখা করবো। তো অনেকেই দেখছি হোয়াটসঅ্যাপে তোমরা আমার সাথে দেখা করতে চাইছো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এই সময়টা আমি খুব ব্যস্ত আছি, ঠিক আছে, 10-15 দিন খুবই বিজি থাকবো। এই সময়টা তোমরা আবদার করো না প্লিজ, আমি সবার সাথে দেখা করবো। আরে তোমরা তো আমার পরিবার, তোমাদের সাথে দেখা করবো না এটা কখনো হতে পারে? অবশ্যই দেখা করবো, একটু সময় দাও আমাকে, ঠিক আছে। আচ্ছা চলো, কালকের ঘটনার নিচে প্রথম কমেন্ট কে করেছো? চন্দনা গোপে দিদিভাই। দিদিভাই বলেছেন যে তুমি আমার নাম কেন বলো না, তুমি যখন কমেন্ট করো তার আগে আমি ঘটনা রেকর্ড করে নামগুলো বলে দিই ওর জন্য।
আচ্ছা, অ্যাঞ্জেলিনা সোরেন, তারপর রত্না দাস, তারপরে চন্দনা গোপে দিদিভাই এই যে বলেছে, বোন তুমি আমার আর নাম নাও না কেন? কেন নেবো না দিদিভাই? কেন নেবো না? তুমি কি আমার শত্রু নাকি? আচ্ছা, তারপর পিয়ালি ভারদ্বাজ কমেন্ট করেছে সন্তুর দুনিয়া। তারপরে কমেন্ট করেছে শ্রীপর্ণা। শ্রীপর্ণা ব্যারাকপুরে দেখেছিল, বলছে তুমি প্রিন্সকে সেদিন বকছিলে। অ্যাকচুয়ালি প্রিন্সকে আমি বকছিলাম না, ওইটা আমরা ওরকম করে আনন্দ করি। আমরা অন্য কথা নিয়ে দুজনে মানে ও আর আমি না অ্যাকচুয়ালি পুরো ফ্রেন্ডের মতো, বুঝেছো তো? মানে ওকে আমি বলি যে দেখ ওই ছেলেটা কেমন ভাবে দেখছে, ও আবার আমাকে বলে মা দেখো ওই মেয়েটা দেখো ওখানে রেস্টুরেন্টের কাছে দাঁড়িয়ে কেমন করে দেখছে। মানে আমি আর ও, মানে ও তো কারোর সাথে প্রিন্স তো মেলামেশা করে না, কোনো বন্ধু নেই, আমারও কোনো কেউ নেই এখানে। তোমরা তো পরিবার, সেটা তো আমার খুব ভালো লাগে, বাট এই সামনাসামনি আড্ডা দেওয়ার মতো তো কেউ নেই, ওরও নেই আমারও নেই। অ্যাকচুয়ালি আমরা করি না, কারণ সময় পাই না, কি করব। তো ওকে বকছিলাম না, আমি বলে খচাচ্ছিলাম একটা কথা। তারপর শুভঙ্কর ঘোরই, তারপর কমেন্ট করেছে সন্ধ্যা মণ্ডল, তারপর কিং কোবরা ইয়েট। আচ্ছা, ব্যারাকপুরে যে দেখেছিল তার নাম হচ্ছে শ্রীপর্ণা চক্রবর্তী, বলে দিলাম, নারে ও দেখলে বলবে কই তুমি আমার নামটা বললে না তো। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের পিয়ালি ভারদ্বাজ পরপর দুটো কমেন্ট করেছেন। তারপরে ভারতী দত্ত দিদিভাই, পিন্টু ঘোষ, তারপরে কমেন্ট করেছে সুপর্ণা দাস, বর্ষা সরকার, কণিকা চ্যাটার্জি দিয়েছে আমাকে ইয়েলো হার্ট। আচ্ছা, অনেক ভালোবাসা, আমি তোমায় দিলাম অনেক রেড হার্ট। তারপর রূপা দে, তারপরে আমাদের জবা দেবী, তারপর কমেন্ট করেছে আমাদের উপন্যা শম্পা মিনি কিচেন, সন্ধ্যা মণ্ডল, তারপরে হচ্ছে কবিতা শর্মা। আচ্ছা, খড়গপুর আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খড়গপুর থেকে। হ্যাঁ, তোমরা না ঘটনার যদি নাম আমি তোমাদেরকে রিভিল করি, পারমিশন পাই, প্লিজ তোমরা জানাবে যে ওইখান থেকে তোমরাও রিলেট করো কিনা, খুব ভালো লাগে জানো তো। তারপর রেশমি ব্যানার্জি, তাপসী, তারপর কমেন্ট করেছে আমাদের পিয়ালি ভারদ্বাজ, সন্ধ্যা মণ্ডল। পিয়ালি ভারদ্বাজ আমাদের সেরার সেরা কমেন্ট করেছে, প্রচুর কমেন্ট করেছে, আবারও করেছে, আর অনেক 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 হার্ট দিয়েছে, এই দেখো ইয়েলো হার্ট। তারপরে শুভঙ্কর ঘোরই, তারপরে আমাদের করেছে তপতি দত্ত, তারপরে আবারও পিয়ালি করেছে, তারপরে মণিদীপা ব্যানার্জি, তারপর কমেন্ট করেছো শঙ্কর দাস। এক মিনিট একটু দেখে নিই, মাই গার্ডেন শঙ্কর দাস। আচ্ছা, ওনার হয়তো কোনো গার্ডেনের চ্যানেল আছে। আচ্ছা, বলেছে দিদি তুমি খুব সুন্দর করে গল্পগুলো বলো, খুব ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা। ভাই, ভাই কি বোন আমি জানি না, ভালোবাসাটা উভয়ের জন্য রইলো। আচ্ছা, তারপর হচ্ছে বনশ্রী দে, সন্ধ্যা মণ্ডল দিদি ভাই, তারপরে বাংলাদেশ থেকে আমাকে এক বোন আহ হ্যাঁ, সাবিয়া সাম্মু কমেন্ট করেছে, আমি বাংলাদেশ থেকে তোমার ব্লগ দেখি, তোমাদের খুব ভালো লাগে। আচ্ছা, খুব ভালো, আর আমি চাই যে এই ভালোবাসা চিরস্থায়ী হোক। বারবার তুমি কমেন্ট করো, বারবার তুমি ঘটনা শোনো আর কমেন্ট করো, এটা চাই। আর এটাও চাই যদি ভালো লাগে তোমার আত্মীয় পরিজনের মধ্যে তুমি শেয়ারও করো। তারপর সন্ধ্যা মণ্ডল, জলি হাজরা দিদি ভাই, আবারও পিয়ালি কমেন্ট করেছে, আব্দুল হক ভাই, বর্ষা সরকার, তারপরে রিঙ্কু নিয়োগী, তারপরে কৌশিকী ঘোষ, সরি, সুমনা ভট্টাচার্য, ববিতা, প্রদীপ দাস, শ্যামল বণিক, তারপরে রুচিরা হালদার। আচ্ছা, প্যান্থার গেমিং ওয়াইটি, তারপরে জাসমিন কালাম দাদা ভাই, তারপরে শ্রাবণী হাজরা, কিষাণু মান্না, সুজাতা দাস দিদিভাই, সোমা দাস পরিবার থেকে, সুমন কান্তি মান্না, তারপর আবারও সোমা আমাদের কমেন্ট করেছে। আচ্ছা, তারপরে অভিরূপ ভট্টাচার্য, রাজীব জসওয়াল, গঙ্গা বৈরাগী, রূপসা শেঠ। চলো, সবার সবার আমি নাম বলে দিলাম, কেউ রাগারাগি করবে না, এরপরে যে কমেন্ট করবে তার কিন্তু রাগ করার কিছু নেই, আমি কালকে বলে দেবো। এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে কিন্তু আগামীকাল দারুণ একটি ঘটনা নিয়ে। আজকে রেকর্ড করেছিলাম, কিছু কারণবশত আজকে দিতে পারিনি, কালকে সেটা দেবো শোনা কথায়, শোনা কথারই। আজকে সোমবার ছিল, দিতে পারিনি, কালকে দিয়ে দেবো। এখনের মতো লাভ ইউ টু, গুড নাইট, চলো।